ডিয়ার স্টুডেন্টস, দিনাজপুর সরকারি সিটি কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাস। সেই অনলাইন ক্লাসে আমরা একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকে আমি চাচ্ছি যে তোমরা সবাই মনোযোগ দিবে, সেখান থেকে আমরা নতুন কিছু শিখব, এই ভরসা, এই আশাবাদ ব্যক্ত করে নতুন ক্লাস শুরু করছি। ওয়েলকাম টু ইকোনমিক্স অনলাইন ক্লাস। আমরা দিনাজপুর সরকারি সিটি কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি, বিশেষত ইকোনমিক্স ক্লাসে। ইকোনমিক্স ক্লাসে আমরা মোটামুটি সিলেবাসটা কভার করেছি। এখন সিলেবাসের বাইরে, অর্থাৎ এখন আগামীতে কিভাবে পরীক্ষা হয় আমাদের তো জানা নেই। সেই হিসাবে আমরা আমাদের যে মূল বই, সেই বইয়ের আরেকটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। তার আগে পরিচিতি। সেই পরিচিতিতে আমি দিলীপ কুমার রায়, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, দিনাজপুর সরকারি সিটি কলেজ, দিনাজপুর। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আজকে যে কথা বলবো, যে আলোচনাটা হবে, সেই আলোচনার মাধ্যমে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেগুলো হলো উৎপাদন ব্যাখ্যা করতে পারবে এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি চিত্রের সাহায্যে বর্ণনা করতে পারবে। নিশ্চয় দেখতে পাচ্ছি একজন কুমার স্যার কুমার কি করে হাড়ি পাতিল অর্থাৎ মাটির তৈজসপত্র তৈরি করে, তাই না? সেখানে একটি শিশু, সেই শিশুর হাত ধরে দেখিয়ে দিচ্ছেন ভদ্রলোক যে কি করে এটি তৈরি হয়। দেখতে পাচ্ছি? জি স্যার। এই জিনিসগুলো কি বলতো? এই জিনিসগুলো আমরা কখন দেখি? সাধারণত নববর্ষে স্যার। যখন আমরা বৈশাখী মেলায় যাই, অথবা চৈত্র সংক্রান্তির মেলা, অথবা শিল্পকলায় কোনো মেলা, হ্যাঁ, সেইগুলোতে এই জিনিসগুলো দেখা যায়। সেগুলো হলো একটু আগে যে আমরা দেখলাম, কুমার একজন ভদ্রলোক, তিনি এগুলো তৈরি করতেছেন। কিভাবে তৈরি করতেছেন সেই জিনিসগুলোই দেখাচ্ছিলেন। তা সেইগুলো এখন রং করার পরে কি সুন্দর হয়েছে, হ্যাঁ, দেখতে। এই ছবিটি হয়তো শহরে দেখা যায় না, গ্রামে গঞ্জে দেখা যায়। শহরে দেখা যায় চারুবাবুর মোড়ে যদি একটু দক্ষিণ দিকে যে পশ্চিম দিকে দেখি, তাহলেই কিন্তু দেখা যায়। বিশেষত ঔষধের দোকানের পরেই এরকম একটি দোকান আছে। সেখানে যে বিষয়গুলো আছে সেটি হলো, ওই যে চকচকে দেখা যাচ্ছে গরম, ওখানে আগুন আছে, আর আগুনের পেছনে ওটার নাম হলো ভাতি। ওটার নাম হলো ভাতি। সেই ভাতির থেকে কি হয়? বাতাস দেয়া হয়। হ্যাঁ, ভাতিটা কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস সব সময় নেয়, কিন্তু ভাতির মধ্যে কি নাই? জীবন নেই। হ্যাঁ, এখানে এই ভদ্রলোকের যে পেশা, সেই পেশাটাকে আমরা বলি কামার। উনি বিশেষত দা, বটি এগুলো তৈরি করেন। হ্যাঁ, যখন ধান কাটার সময় আসে সেই সময় কাস্তে বলা হয়, সেই কাস্তে তৈরি করেন, কৃষকরা ধান কাটে। হ্যাঁ, তারপরে দা, বটি দিয়ে আমরা কি তরকারি কাটি সাধারণত, সেই জিনিসগুলো তৈরি করেন। আচ্ছা, তোমরা আমাকে বলো, এই যে কামার ভদ্রলোক, উনি কি নতুন জিনিস তৈরি করেন? জি স্যার, নতুন কিছুই তৈরি করে স্যার। নতুন কিছু তৈরি করে, ইয়েস। জি স্যার, পুরাতনকেও আবার নতুন করে স্যার। নতুন জিনিস তৈরি করে, কথা ঠিক। এখন আমরা বলতেছি এই কথা যে এক টুকরা লোহা থেকে একটা বটি হয়, তাই না? জি স্যার। তো এক টুকরা লোহা থেকে যে বটিটা হলো, এই বটিটা নতুন জিনিস। কিন্তু লোহা ছাড়া
লোহা ছাড়া এই ভদ্রলোকের সাধ্য ছিল যে বটি তৈরি করে? কখনোই না স্যার। হ্যাঁ, আমরা এই কথাগুলোই এখন বলতে চাচ্ছি যে যখন আমরা নতুন জিনিস তৈরি করি, আমরা বলি তৈরি করি, কিন্তু আসলে আমাদের ক্ষমতা নেই নতুন জিনিস তৈরি করার। নতুন জিনিস তৈরি করার আমাদের ক্ষমতা নেই। এই যে হাড়ি পাতিল তৈরি করছিল এর আগে আমরা দেখলাম, তাই না? জি স্যার, হাড়ি মাটির উপর পাতিল তৈরি নির্ভরশীল করছিল, স্যার। মাটি তো ছিলই, ছিল না? জি স্যার। মাটি দিয়ে বানায় ওর তৈরি হচ্ছে না, কিন্তু নতুন জিনিস তৈরি করার সাধ্য মানুষের নেই। আমরা এখন বলতেছি নেই স্যার। কথাটা সেটা হলো, মানুষ কোনো কিছুই তৈরি করতে পারে না, কিন্তু কি করতে পারে? এক রূপ থেকে আরেকটা রূপ দিতে পারে। রূপান্তর করতে পারে। এই যে এক রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয়, এই বিষয়টিকে আমরা বলি উপযোগ তৈরি করা। অর্থনীতিতে আমরা বলি উপযোগ তৈরি করা। অর্থাৎ অর্থাৎ প্রকৃতি প্রদত্ত সমস্ত বিষয়, সমস্ত জিনিস আছে, সেই জিনিসগুলো থেকে একটি দ্রব্য থেকে আরেকটি দ্রব্যে যে তৈরি করা হয়, এইটিকেই আমরা মূলত উৎপাদন বলি। বুঝা যাচ্ছে? জি স্যার। কি সুন্দর জিনিস তৈরি হয়েছে না? দেখতে পাচ্ছ এটা কি? হাতুড়ি বলে, হাতুড়ি স্যার। হাতুড়ি। হাতুড়ি। হ্যাঁ, তো হাতুড়ির যে লোহাটা, এটা তো আমার ওই যে একটি রড বা এ ধরনের লোহা ছিল, তাই না? সেটিকে পিটিয়ে পিটিয়ে এত সুন্দর, আর নিচে যে কি ডেরা বলে, ডেরা, হ্যাঁ, হাতল, সেটি কাঠ বা বাঁশ ছিল, সেই বাঁশ থেকে তৈরি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন একটি কি সুন্দর তৈরি হয়েছে না, হ্যামার বা হাতুর। তাই আমরা এখন পাঠ ঘোষণা করবো। আজকে কি পড়ব? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি আজকে পড়ব। দেখো তাহলে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি পড়ার আগে আমাদের জানতে হবে উৎপাদন কাকে বলে। আগে উৎপাদন বিষয়টি কি জেনে নেই। দেখো, সাধারণত উৎপাদন বলতে কোনো দ্রব্য তৈরি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। মানুষের চারপাশে যা কিছু রয়েছে তা সবই প্রকৃতির দান। মানুষ প্রকৃতি প্রদত্ত এসব দ্রব্যের আকৃতি, রূপ বা আয়তন পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। যেমন কাঠ থেকে আসবাবপত্র তৈরি করে। মানুষ কোনো নতুন জিনিস সৃষ্টি করে না, বরং কাঠের আকার পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করে। সুতরাং বলা যায়, মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুর সাথে নিজের শ্রম ও মূলধন নিয়োগ করে অধিকতর উপযোগ সৃষ্টি করতে পারে। অধ্যাপক মার্শাল তিনি উৎপাদনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, এ বস্তু জগতে মানুষ কেবল বস্তুকে পুনর্বিন্যাস করে, তাকে অধিকতর ব্যবহার উপযোগী করে তুলতে পারে। ড্যানিয়েল বি সুইটস একজন অর্থনীতিবিদ, তার মতে উৎপাদন হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে মানুষ প্রকৃতির দেয়া বস্তু ভোগের উপযোগী করে তুলতে পারে। সুতরাং আমরা এই দুজন অর্থনীতিবিদের মতাদর্শের ভিত্তিতে বলতে পারি, অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো দ্রব্যের উপযোগ বা কাম্যতা সৃষ্টি করাকে বোঝায়। বিষয়টি কি ক্লিয়ার হয়েছে? আমরা এখন বলবো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রম মানে আস্তে আস্তে, ক্রম মানে 1 2 3 করে, হ্রাস মানে কমে যাওয়া। তাহলে ক্রমহ্রাসমান মানে আস্তে আস্তে কমে যাওয়া। প্রান্তিক উৎপাদন বিধি, প্রান্তিক উৎপাদনটা আস্তে আস্তে কমে যায় যে নিয়মের মাধ্যমে, সেই নিয়মটিকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। অষ্টাদশ শতাব্দীতে ফরাসি অর্থনীতিবিদ, ভদ্রলোকের নাম টার্গো, সর্বপ্রথম ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি ব্যাখ্যা করেন। পরবর্তীতে মার্শাল
ডেভিড রিকার্ডো, ম্যালথাস, স্যামুয়েলসন প্রমুখ অর্থনীতিবিদগণ এই বিধিটিকে ক্রমোন্নতিতে অবদান রাখলেও অধ্যাপক মার্শালের হাতে তা পরিশীলিত রূপ লাভ করে। মূল বক্তব্য কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল বক্তব্য সেটি হলো, যদি কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে অন্যান্য উপকরণ ও কলা কৌশল অপরিবর্তিত রেখে উৎপাদনে ব্যবহৃত উপকরণ, সেটি হলো শ্রম ও মূলধন, নির্দিষ্ট হারে বৃদ্ধি করলে উৎপাদন যদি উপকরণ নিয়োগের হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়, অর্থাৎ আমি উপকরণ যতটুকু নিয়োগ করতেছি সেই হিসাবে যদি বৃদ্ধি না পেয়ে তার থেকে কম হারে উৎপাদন বৃদ্ধি পায়, সেই যে অবস্থা, সেই অবস্থাটাকে আমরা বলবো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। সুতরাং কোন জমিতে ক্রমাগত অধিক হারে মূলধন ও শ্রম নিয়োগ করলে মোট উৎপাদন যদি সেই অনুপাতে বৃদ্ধি না পেয়ে ক্রমশ হ্রাস পেতে থাকে, তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করার জন্য কিছু অনুমিত শর্ত আছে। এই অনুমিত শর্ত আমরা এর আগেও বলেছি, অনুমিত শর্ত ছাড়া অর্থনীতিতে কোনো তত্ত্ব প্রমাণ করা সম্ভব নয়। সেজন্য অনুমিত শর্ত প্রথমেই থাকে। সেই অনুমিত শর্তগুলো কি কি? 1 নম্বরে বলা হচ্ছে ভূমির যোগান ও উর্বরতা সেটি স্থির। এখন ভূমি আমি আরো বাড়াচ্ছি তাহলে কিন্তু আমার ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর হবে না। আবার উর্বরতা যদি কমে বা বাড়ে তাহলে কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হবে না। সেজন্য আমরা বলছি ভূমির যোগান ও উর্বরতা স্থির। অন্যান্য উপকরণ স্থির থাকা অবস্থায়, শ্রম মূলধন, একটি শ্রম একটি মূলধন, এটি শুধু পরিবর্তনশীল। 3 নম্বরে বলা আছে স্বল্পকালীন সময় বিবেচ্য। সময়টা হবে কি? স্বল্পকাল। উৎপাদনের কৌশল থাকবে স্থির, টেকনিক্যাল যে জ্ঞানটি সেটি থাকবে স্থির, সেটি বাড়ানো বা কমানো যাবে না। পরিবর্তনশীল উপাদানের একক সমূহ হবে সমজাতীয়। আমরা পারফেক্ট কম্পিটিশন মার্কেট যখন পড়েছিলাম তখন সমজাতীয় দ্রব্য কি বা সমজাতীয় কি সেই বিষয়ে ব্যাখ্যা করেছিলাম। তাহলে পরিবর্তনশীল উপাদানের একক সমূহ কেমন থাকবে? সমজাতীয়। আমরা একটা সূচি দেখিয়েছি, সেই সূচিতে কি বলা আছে? উপকরণের সংমিশ্রণ, সেখানে বলা আছে এ বি সি ডি। পরবর্তীতে দেয়া আছে জমির পরিমাণ 1 একর। আগেই বলা হয়েছে যে জমির পরিমাণটি কি থাকবে? স্থির। সেজন্য প্রত্যেক ক্ষেত্রে এই জমির পরিমাণ দেখো 1 একর 1 একর 1 একর। আমরা এর আগে বলেছিলাম শ্রম ও মূলধন এটি পরিবর্তনশীল। সেজন্য দেখো শ্রম ও মূলধন টাকায় বর্ণনা করা হয়েছে, টাকায় পরিমাপ করা হয়েছে। সেটি প্রথমত 100 টাকা, তারপরে 200 টাকা, 300 টাকা, এভাবে 400 টাকা। তাহলে আমার মোট উৎপাদন টিপি, টোটাল প্রোডাকশন, মোট উৎপাদন কত হচ্ছে? প্রথমে হয়েছে 10 মণ, তারপর 22 মণ, 30 মণ, 36 মণ। এরপরে আমরা দেখেছি প্রান্তিক উৎপাদন এমপি, মার্জিনাল প্রোডাকশন। মার্জিনাল প্রোডাকশন 10 মণ, 12 মণ, 8 মণ, 6 মণ। এখন কথা হলো এই যে প্রান্তিক উৎপাদন কি করে আসলো, তাই না? প্রথমে আমরা মোট উৎপাদনে 10 মণ দেখেছি, সেই 10 মণটাই ওখানে 10 মণ প্রান্তিক উৎপাদন। পরের বার মোট উৎপাদনে 22 মণ, তাহলে আগে ছিল আমার 10 মণ, এখন হয়েছে 22 মণ বি বিন্দুতে। তাহলে কত মণ বৃদ্ধি পেয়েছে? 10 থেকে 22 কত? আমরা যদি 22 থেকে 10 বাদ দেই তাহলে পাবো 12। আমরা পেয়েছি কি? প্রান্তিক উৎপাদনে দেখো 12 মণ। এরপরে আমরা দেখেছি 30 মণ উৎপাদন, মোট উৎপাদন। তাহলে আমার তো মোট উৎপাদন ছিল 22 মণ, 30 মণ, তাহলে কত বেশি উৎপাদন হলো? আমরা বিয়োগ করব 30 থেকে 22, 8। সেজন্য প্রান্তিক উৎপাদনে 8 মণ। আবার
পরবর্তীতে সর্বশেষ ধাপে আমরা দেখেছি 36 মণ, তাহলে আমার তো মোট উৎপাদন ছিল 30 মণ, তাহলে কতটুকু বাড়লো? 36 মণ যে পেয়েছি, তাহলে 36 মণ থেকে 30 মণ বাদ দেই, তাহলে পেয়েছি আমরা 6 মণ। দেখো ওখানে আছে 6 মণ। আমরা কি বুঝতে পেরেছি? দেখুন একজন কথা বলো। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। যদি বুঝতে পারি তাহলে আমরা আগে বাড়াবো, আর যদি বুঝতে না পারি এই বিষয়টা আবারও ব্যাখ্যা করব। তাহলে যেহেতু আমরা বুঝতে পেরেছি, তাহলে একটু সামনে যাই। তালিকায় যে সকল বিষয় আছে সেই বিষয়গুলো আমরা এখন বর্ণনা করছি। তালিকা অনুযায়ী বি সংমিশ্রণ পর্যন্ত প্রান্তিক উৎপাদন বাড়ছে, তাই না? প্রান্তিক উৎপাদন 10 থেকে 12, তার মানে বাড়লো না? এখন বি থেকে ডি পর্যন্ত, অর্থাৎ 12 মণ, 8 মণ, 6 মণ আস্তে আস্তে কমতেছে, সেই কথাটি বলা হচ্ছে যে বি থেকে ডি সংমিশ্রণ পর্যন্ত প্রান্তিক উৎপাদন হ্রাস পায় বলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। অর্থাৎ বি সি ডি সংমিশ্রণে প্রান্তিক উৎপাদন যথাক্রমে 12 মণ, 8 মণ, 6 মণ হয়, তাই না? সুতরাং বি সংমিশ্রণ হতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। এভাবে দেখা যায় একই জমিতে অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ করা হলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে, কিন্তু প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হারে হ্রাস পেতে থাকে। এই বিধিটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নামে পরিচিত। যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা একটু সামনে যাব। বুঝেছি কি? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমরা একটু ছবি দিয়ে ব্যাখ্যা করব। এটা হলো তথ্য দিয়ে প্রমাণ হলো, এখন ছবি দিয়ে চিত্রভিত্তিক। নিম্নের চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। হ্যাঁ, ছবিটা তোমরা খাতা কলম যদি থাকে তোমরা ছবিটা আঁকতে পারো। ছবিটা খুব সহজ। একটা এক্স অক্ষ দিয়েছি, ও এক্স ভূমি বরাবর, আর উল্লম্ব বরাবর আরেকটা অক্ষ দিয়েছি, ওয়াই অক্ষ, ও ওয়াই। এরপরে একটি রেখা দিয়েছি, সেটি হলো এমপি রেখা। তার আগে আমরা একটা ক্যাপিটাল এ, দেখো ভূমি অক্ষে আমরা দিয়েছি ক্যাপিটাল এ, বি, সি, ডি, আর এই উপরেরটা দিচ্ছি ছোট হাতের এ, ছোট হাতের স্মল লেটার এ, বি, সি, ডি, তাই কি? এখন আমরা যদি এখান থেকে ধরে এ, বি, সি, ডি গুলো যোগ করে এই যে বাড়াই, তাহলে আমরা একটা এমপি রেখা পাই। সেটির নাম কি? এমপি, মার্জিনাল প্রোডাকশন। এখন আমরা তাহলে বর্ণনায় যাই। দেখো ভূমি অক্ষে ও এক্স অক্ষ যেটা, সেখানে আমরা দিয়েছি কি? শ্রম মূলধন। অর্থাৎ আমরা শ্রম মূলধন বৃদ্ধি করছি। এর আগে তালিকায় ছিল শ্রম মূলধন প্রথমত 100 টাকা, পরবর্তীতে 200 টাকা, তারপরে 300 টাকা, তারপরে 400 টাকা। ঠিক সেটি এই যে এ বিন্দুতে আমরা যখন বলবো 100, 200, 300, 400 ডি বিন্দুতে। এখন উলম্ব অক্ষে প্রান্তিক উৎপাদনের কথা বলছি আমরা, উলম্ব অক্ষে বলছি প্রান্তিক উৎপাদন। ঠিক আছে, তাহলে একটু বর্ণনায় যাই, সেই বর্ণনাটা দেখে নেই। দেখো আমরা বলছি চিত্রে ও এক্স অক্ষে শ্রম ও মূলধনের পরিমাণ, ও এক্স অক্ষে অর্থাৎ ভূমি অক্ষে, ও ওয়াই অক্ষে প্রান্তিক উৎপাদন পরিমাপ করা হয়েছে, ও ওয়াই অক্ষে প্রান্তিক উৎপাদন পরিমাপ করা হয়েছে। তাহলে শ্রম মূলধনের পরিমাণ যখন ও এ, তখন প্রান্তিক উৎপাদন কতখানি? এ এ, লম্ব অক্ষে এ এ, তাই না? আবার শ্রম মূলধনের পরিমাণ যখন ও বি, তখন প্রান্তিক উৎপাদন বি বি। আবার এরকম করে যখন আমার শ্রম মূলধন ও সি, তখন প্রান্তিক উৎপাদন সি সি, ক্যাপিটাল সি আর স্মল সি, তাই না? সর্বশেষ যখন আমার শ্রম মূলধন ও ডি,
তখন প্রান্তিক উৎপাদন ডিডি, ক্যাপিটাল ডি আর স্মল ডি। এখন আমরা কি বলছি যে এ বি সি ডি এই বিন্দুগুলো যোগ করে শ্রম মূলধনের প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায়, সেটি হলো এমপি। সেটি আমার কি এমপি। চিত্রানুযায়ী এমপি রেখাটি মানে এমপি রেখার চেহারাটা কেমন সেটি আমরা বলতেছি। এমপি রেখাটি বি বিন্দুর পর, বি বিন্দুতে দেখো স্মল বি, বি বিন্দুর পরে ডান দিকে নিম্নগামী, ডান দিকে নিচে গেছে না, নিচে গেছে। সেজন্য আমরা বলছি বিটা হলো সর্বোচ্চ, এর থেকে ছোট হবে সিসি, আরো ছোট, সবচেয়ে ছোট হবে ডিডি। অর্থাৎ আমরা বলতে চাই যে ক্রমহ্রাসমান বিধি কার্যকর হয় কোন জায়গাটায়, বি বিন্দুতে। বি সি ডি আস্তে আস্তে কমতে থাকে আমার প্রান্তিক উৎপাদন। সুতরাং আমরা এখন বলতে পারি কোন জমিতে ক্রমাগত অধিক পরিমাণে মূলধন ও শ্রম নিয়োগ করলে মোট উৎপাদন বৃদ্ধি পায় বটে, প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পায়। এটি হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। বুঝতে পারছো কি? জি স্যার, বুঝতে পারছি। যদি তোমরা বুঝতে পারো তাহলে যে বিষয়টি আমরা বলবো। এখন তোমাদের লিখতে হবে যে উৎপাদন কি, এবং তোমাকে লিখতে হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি। এখন যেহেতু আমাদের সময় কম, সেজন্য তোমরা এটা লিখে আমাকে কমেন্টসে জানাই দিবা। তাহলে পরবর্তী ক্লাসে তোমরা আরো বেশি পরিমাণে উপস্থিত হবে, আমি এটি আশা করব। আজকে পার্টিসিপেন্ট 11 জন, পরবর্তী ক্লাসে আরো বেশি উপস্থিতি হবে, আর ক্লাসগুলোকে তোমরা সফল করে তুলবে। আমি যে সকল বিষয়ে নির্দেশনা দিব তোমরা সেই সকল বিষয়ে পড়ালেখা করবে, সেগুলো বিষয়ে জানবে। যদি কারো কোনো অসুবিধা হয় আমরা এই ক্লাসগুলো আবার নিব, আমাদের ক্লাস নিতে কোনো আপত্তি নেই। তোমরা এখন যে দেশের পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তোমরা বাড়ি থেকে, ঘর থেকে বের হবে না, বাড়িতেই থাকবে, পড়ালেখা করবে, তোমাদের জীবনকে একটি জায়গায় পৌঁছাবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।